হামের টিকা না দেয়া বিগত ২ সরকারের অপরাধ, মন্তব্য প্রধানমন্ত্রীর। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকাতেই সৌদি ইমিগ্রেশন সম্পন্ন হওয়ায় হজ যাত্রীদের স্বস্তি। ভিসা জটিলতা কাটিয়ে শতভাগ হজ যাত্রার আশ্বাস। তীব্র গরমে ফিলিং স্টেশনের লাইনে হাঁসফাঁস দশায় মানুষ। ডিপো থেকে তেল সরবরাহে ঘাটতির অভিযোগ। হাম ও উপসর্গে হাসপাতালে ভর্তি শিশুদের খোঁজ নিলেন বিরোধী দলীয় নেতা। দেশজুড়ে আক্রান্ত ২১,০০০-এর বেশি। পাকিস্তানের সোমবার আলোচনায় ফিরছে ইরান যুক্তরাষ্ট্র। বুধবারের মধ্যে চুক্তি না হলে হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। হামের টিকা না দিয়ে বিগত ২টি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান হামে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দেন তিনি। জানান, স্বাস্থ্য খাতে মোট জিডিপির ৫% বরাদ্দের পরিকল্পনা করছে সরকার, আর ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। ব্যবস্থাপনার উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা পরামর্শ, তাই নয় কি? অনুষ্ঠানে বর্তমান সরকারের জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়াই সরকারের মূল লক্ষ্য। অতীতের স্বাস্থ্যনীতি ও ব্যর্থতার কড়া সমালোচনা করেন তারেক রহমান। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট ২টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। প্রধানমন্ত্রী জানান, সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০% হবে নারী। এছাড়া জিডিপির ৫% স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সরকারের বিস্তারিত পরিকল্পনাও রয়েছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। ডাক্তারদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও তাদের নিরাপত্তা দিতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। এখন ৩৪,২০০ জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। এবার গ্রামীণ ফোন হজ সফরের খবর। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্বস্তির কথা জানাচ্ছেন হজযাত্রীরা। ঢাকাতেই হচ্ছে সৌদি আরবের ইমিগ্রেশন, নেই কোনো ভোগান্তি। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে এই পবিত্র কাফেলা। ভিসা জটিলতা কাটিয়ে শতভাগ হজযাত্রার নিশ্চয়তা দিচ্ছে কর্তৃপক্ষ। হজ ক্যাম্পের বাতাস ভারী হয়ে আছে আনন্দ আর বিরহের এক অদ্ভুত মিশ্রণে। একদিকে আল্লাহর ঘর দেখার পরম আকাঙ্ক্ষা, অন্যদিকে প্রিয় মুখগুলোকে ছেড়ে যাওয়ার এক অবর্ণনীয় মায়া। চোখের জলে বুক ভাসলেও মুখে সবারই প্রশান্তির হাসি, কারণ এই বিচ্ছেদ যে কেবল প্রিয় কাবার টানে। এহরাম মোড়ানো প্রতিটি মানুষ যেন দুনিয়ার সব টান ছিন্ন করে এক মহামিলনের পথে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এটা অন্যতম একটা স্তম্ভ। তো সেই স্তম্ভ পালন করার জন্য আল্লাহ তাআলা যে কবুল করছে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়া। আমরা যেন আল্লাহর ঘরে যেতে পারি এবং আমরা যেন সুষ্ঠুভাবে হজ পালন করতে পারি, আমরা যেন নিষ্পাপ হতে পারি। আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় হলো সুস্থতা। সুস্থতা পাই, সুস্থতা
এটা আল্লাহর ইচ্ছা। হজ ক্যাম্পের ভেতরে প্রবেশ করতেই যাত্রীদের বরণ করে নেওয়া হচ্ছে সুশৃঙ্খল পরিবেশে। ইমিগ্রেশন বা বোর্ডিং নিয়ে নেই কোনো হাহাকার। রোড টু মক্কার কল্যাণে সৌদি ইমিগ্রেশন ঢাকাতে শেষ হওয়ায় ক্যাম্পে কাটানোর সময়টা কেবলই ইবাদত আর প্রস্তুতির। কোনো ঝামেলা হয়নি এবং যে ভলেন্টিয়াররা আছে এরা যেভাবে আন্তরিকতাভাবে কাজ করছে, কোনো পয়সা করিও চাই নাই, নেয়ও নেই। 2 থেকে হয়তো 5 মিনিট হয়নি লাইনে দাঁড়িয়েছিলাম, তো এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। ভিসা জটিলতা কাটিয়ে এবার শতভাগ যাত্রীর যাত্রা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে কর্তৃপক্ষ। এবছরই প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরু হবার আগে কিন্তু নিবন্ধিত হজ যাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে 1 জুলাই পর্যন্ত। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। হজযাত্রা নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ, যাব তার কাছে। রাফিদ, হজের পরবর্তী ফ্লাইট কখন? সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ সাদিয়া। যদি বলতে চাই যে এই মুহূর্তেই আসলে একটি ফ্লাইট উড্ডয়ন করার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত সেটি উড্ডয়ন করা হয় না। এটি হচ্ছে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান, যেটি কিন্তু হজযাত্রীদেরকে নিয়ে গিয়ে এই সময়টিতে আসলে উড্ডয়ন করার কথা ছিল। আমি আরেকটু যদি জানিয়ে রাখতে চাই যে আজকের দিনে 14টি ফ্লাইট আসলে উড্ডয়ন করার কথা রয়েছে, যার ভিতরে এই মুহূর্তে কিন্তু 7টি ফ্লাইট ইতিমধ্যেই উড্ডয়ন করেছে এবং বাকি ফ্লাইটগুলো এখনো পর্যন্ত উড্ডয়ন করেনি। সেটা তাদের সময় বা ধারাবাহিকতায় কিন্তু উড্ডয়ন করবে। এবং এখানকার যদি সার্বিক ব্যবস্থা সম্পর্কে বলতে চাই, তাহলে আসলে হজযাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু এখানকার আসলে যেই ব্যবস্থাপনা সেটা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে বা স্বস্তি প্রকাশ করেছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছে যে খুব সুশৃঙ্খল পরিবেশে আসলে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে হজ যাত্রীদের যে ইমিগ্রেশনের কাজ, সেটি কিন্তু এখান থেকে আসলে পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পেরেছি ইমিগ্রেশন যে বোর্ডে, সেখানে গিয়ে আমরা দেখতে পেরেছি যে হজ যাত্রীদের ইমিগ্রেশনগুলো আসলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আসলে শেষ করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু এখান থেকে সরাসরি বাসে করে বিমানবন্দর অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে কিন্তু তারা ফ্লাইটে উঠে যাচ্ছেন। অর্থাৎ খুবই সুশৃঙ্খলভাবে কিন্তু এই হজযাত্রা পরিচালনা করা হচ্ছে। তারা কিন্তু হজযাত্রীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আগের তুলনায় এখন কিন্তু বেশ সুশৃঙ্খল এসেছে এবং তারা সরকারের প্রতি কিন্তু বেশ কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। এছাড়া আমরা যদি এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা যদি বলি, যে বেশ কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখতে পেরেছি। এছাড়া পুরো এই হজ ক্যাম্প কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তো এই রাজধানীর এই আশকোনা ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া। রাফিদ, ধন্যবাদ আপনাকে। তীব্র গরমে জ্বালানি তেল কেনার লাইনে হাঁসফাঁস দশায় মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি পৌঁছেছে চরমে। শনিবার রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এই চিত্র দেখা গেছে। ভোগান্তির সঙ্গে যুক্ত হয়েছে ফুয়েল পাস অ্যাপস নিয়ে বিড়ম্বনা। গ্রাহকের অভিযোগ, অ্যাপস থাকলে মিলছে 1200 টাকার তেল, না থাকলে দেয়া হচ্ছে 800 থেকে 1000 টাকার। আবার সার্ভার জটিলতায় কখনো কখনো অ্যাপস কাজ করছে না। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত তেল পাচ্ছে না তারা, এই কারণে ভোগান্তি বাড়ছে। এদিকে রাজধানীর নিকুঞ্জতে একটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নরমালি হলে 500-600 টাকা তেল পাওয়া যায়, বাট ফুয়েল পাস হলে 800-1000, এক এক পাম্পে এক এক রকম দিচ্ছে আর কি। এখন মনে হচ্ছে এক্সট্রা জটিলতা। যখন প্রথমে দিয়েছিল তখন ভাবছিলাম হয়তো এটা সুবিধা হবে, কিন্তু আসলে এটা কোনো সুবিধা কেউ পাচ্ছে না। অনেক সময় সফটওয়্যারে কাজ করে না, মানে এই সমস্যাটাই বেশি হয়ে যাচ্ছে আমার এই জায়গায়। ফিলিং স্টেশনের আজকের চিত্র জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন ইসলাম, যাব তার কাছে। মামুন, আজকে এমনিতেই তীব্র গরম, তাতে হাঁসফাঁস দশায় মানুষ আমরা দেখতে পাচ্ছি। জ্বালানির লাইনে যারা দাঁড়িয়ে আছেন, কি বলছেন তারা? ধন্যবাদ সাদিয়া আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁওয়ে যে একটি ফিলিং স্টেশন রয়েছে, সে ফিলিং স্টেশনে আমরা সকাল থেকে কিন্তু বেশ কিছু ফিলিং স্টেশনে এখনও পর্যন্ত ঘুরে দেখেছি। এখনও পর্যন্ত কিন্তু বেশ ফিলিং স্টেশনগুলোতেই দেখেছি তেল নেই এবং তারা কিন্তু তেল সরবরাহ করতে পারছে না এবং যার কারণেই কিন্তু লাইনগুলো আরও দীর্ঘ হচ্ছে। আমরা যে ফিলিং স্টেশনে রয়েছি সেই ফিলিং স্টেশনে অনেকে কালকে রাত থেকে অপেক্ষা করছে, বলছিলেন আমাদের যে তারা এখনও পর্যন্ত কিন্তু তেল কখন পাবে সেই নিশ্চয়তা তাদের নেই।
এবং আমরা বিভিন্ন পাম্প কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের বলছিল যে হচ্ছে ডিপো থেকে তারা কিন্তু এখন পর্যন্ত তেল পাচ্ছে না, যার কারণে হচ্ছে তারাও তেল সরবরাহ করতে পারছে না। এবং আমরা যে স্টেশনে রয়েছি ফিলিং স্টেশনটিতে, এই স্টেশনটিতে কিন্তু লাইন প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত গিয়েছে এবং এতে কিন্তু যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদের কর্মঘণ্টা কিন্তু ব্যাহত হচ্ছে বলেও আমাদের জানিয়েছে। এবং দুপুরের দিকে কিন্তু জামায়াতে আমির পাম্প পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে হচ্ছে দেশে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে তৈরি করেনি, এটা বৈশ্বিক যেই দুর্ঘটনা সেই দুর্ঘটনার কারণে কিন্তু হচ্ছে এই সংকটটি তৈরি হয়েছে এবং এটির মোকাবেলা করতে আমরা সবাই হচ্ছে এ নিয়ে তারা কাজ করবেন। এবং আমরা আজ ঢাকার বিভিন্ন পাম্পগুলোই কিন্তু ঘুরেছি, দেখেছি যে 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হচ্ছে দীর্ঘ লাইন। সেই লাইনগুলো হয়েছে যেই পাম্পগুলোতে তেল রয়েছে সেই পাম্পগুলোতেই কিন্তু এরকম লাইন আমরা দেখেছি। অনেকে কিন্তু দেখেছি যে তেল নিয়ে একটি যেই ফুয়েল পাসের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস নিয়ে কিন্তু জটিলতায় পড়েছে। আমাদের বলছিলেন যে হচ্ছে যে ফুয়েল পাসের যে সার্ভার জনিত যে সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই, এবং হচ্ছে পাম্পের কাছাকাছি এসেই কিন্তু এরকম অনেক সমস্যার মধ্যে তারা পড়ছে। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে পাম্প নিয়ে সর্বশেষ তথ্য। সাদিয়া। মামুন, ধন্যবাদ আপনাকে। সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট চলছেই। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালক ও বাইকারদের। তারা বলছেন গভীর রাত থেকে অপেক্ষার পরও চাহিদা মতো তেল মিলছে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জ্বালানি সংকটে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। পর্যাপ্ত জ্বালানি আমদানির পরও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে কমছে না ভোগান্তি। সংকটের শঙ্কায় রাত থেকেই পাম্পে অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। পাম্প মালিকরা বলছেন চাহিদার চেয়ে যোগান কম। এদিকে সকাল থেকেই খুলনার বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন রেশনিং পদ্ধতিতে ডিপো থেকে তেল সরবরাহের কারণে চাহিদা মতো তেল পাচ্ছেন না। প্রতিদিন ডিপো থেকে যে তেল দেয়া হয় তা দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। তবে পাল্টে গেছে সিরাজগঞ্জের তেল পাম্পগুলোর চিত্র। নো ফুয়েল কার্ড, নো অকটেন পেট্রোল নীতি চালু করায় স্বল্প সময়ে লাইনে দাঁড়িয়ে তেল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ফুয়েল কার্ডধারীরা। তবে ট্রাক ও বাস ফুয়েল কার্ডের আওতার বাইরে রয়েছে। আমাদের কার্ড যাদের আছে তারা কার্ড ভালো মতো পাচ্ছে, আমরা তেল পাচ্ছি। আমরা এটা ধারাবাহিকভাবে আমাদের ডেট অনুযায়ী আমরা নির্ধারিত পরিমাণ তেলটা আমরা পাচ্ছি। এদিকে শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুরে একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৪৫০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় আটক ৭ জনকে ২,৬০,০০০ টাকা জরিমানা করা হয়। করেছি ওনাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি যে ৬ জনকে আমরা এখানে অপরাধী হিসেবে পেয়েছি তাদেরকে আমরা প্রত্যেককে ১০,০০০ টাকা করে অর্থদণ্ড, ওনাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এই সাজা ঘোষণা করেছি। গত ২৪ ঘন্টায় নোয়াখালী সদর ও হাতিয়ার বিভিন্ন স্থান থেকে ৪,৪০০ লিটার অবৈধ ডিজেল সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হামে আক্রান্ত শিশুদের খোঁজ খবর নিতে রাজধানীর শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, শিশু হাসপাতালের সার্বিক উন্নয়ন ও বরাদ্দ বাড়ানোর বিষয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করা হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির তথ্য বলছে দেশের ৬১ জেলায় ছড়িয়ে পড়েছে হাম। শিশুদের ৮৩% বয়স ৫ বছরের নিচে। রাজধানীর অন্যান্য হাসপাতালের মতো শিশু হাসপাতালেও আলাদা ওয়ার্ডে চলছে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা। বাচ্চার বয়স ৯ মাস, বাচ্চা দীর্ঘ অনেকদিন ধরে জ্বর ছিল, হাম হয়েছে। হামার পরে আমরা এখানে আসছি, হসপিটালে আসছি গত মাসের ২৯ তারিখ। আল্লাহ তাআলা যেন আমার মেয়েটারে সুস্থ করে দেয়। শনিবার শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের দেখতে আসেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান তিনি। আমরা ইনশাল্লাহ সংসদে এটা নিয়ে
আমাদের শিশু সমাজের জন্য কথা বলবো ইনশাআল্লাহ। সরকার আগে জানতে পারলাম প্রতি বছর 30 কোটি টাকা এখানে অনুদান দিত, গতবার 2 কোটি কমিয়ে এটা 28 কোটি করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার আলোকে বাড়ানো দরকার। শিশু বিশেষজ্ঞ আতিকুল ইসলাম বলছেন, এখন যেসব শিশু আসছে তাদের বেশিরভাগই হামে আক্রান্ত হওয়ার পর জটিল নানা শারীরিক সমস্যায় ভুগছে। যেগুলো আউটডোর দেখা সম্ভব বা আউটডোর বিদায় করতেছে আউটডোর দেখে, কিন্তু কিছু কিছু কমপ্লিকেটেড কেস আসতেছে, সিভিয়ার নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সিভিয়ার ডায়রিয়া, ইভেন কনভালশন, কিডনি, এগুলো নিয়ে আসছে, ডিসওরিয়েন্টেড, এই অবস্থায় কিছু আসতেছে, সেগুলো আমরা ভর্তি দিচ্ছি। টোটাল মর্টালিটি আমাদের এ পর্যন্ত 10 জন এই হাসপাতালে। ডাক্তাররা বলছেন শিশুদের মধ্যে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি দেখা যাচ্ছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে অনেক শিশু। মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। হামে আক্রান্ত 80%-এরই বয়স 2 বছরের নিচে। সারা দেশে 21,000-এরও বেশি শিশু আক্রান্ত হয়েছে। মার্চের পর থেকে দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসপাতালের প্রতিটি বেডেই এখন বিমর্ষ মায়েরা। হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি অসংখ্য শিশু। তিল ধারণের জায়গা নেই শিশু ওয়ার্ডে। দেশের বিভিন্ন হাসপাতালে এখন একই চিত্র। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভর্তি হয়েছে 264 শিশু। সংকটাপন্ন শিশুদের জীবন বাঁচাতে এখানে নেই কোনো বিশেষায়িত আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র। মুমূর্ষু শিশুদের নিয়ে তাই দিক বিদিক ছুটছেন অভিভাবক। বেডের সংখ্যা খুবই কম, বাচ্চা নিয়ে এক বেডের সাথে 2 জন করে বাচ্চা থাকে। 3টা দিন হয়ে গেছে, এখন একটা বেড পাল্টায় নাই, ঘর ঠিক করে মোছে না, ঝাড়ু দেয় না, সকালে ঝাড়ু দিয়ে গেলে বিকেলে ঝাড়ু দেয় না। রোগীর সাথে একজন থাকা ওইটাও কষ্ট, আবার অপরিষ্কার, তেলাপোকা একদম ভরা। গাজীপুরের এই মেডিকেলে হাম নিয়ে এখনো কারোর মৃত্যু হয়নি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। হাম প্রতিরোধে মায়েদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। হামে রোগী 264 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, এর মধ্যে এখন ভর্তি আছে 49 জন। রোগীর অবস্থা মোটামুটি একটা স্থিতিশীল, আগে 30 থেকে 40 ছিল, এখন 40 থেকে 50-এর ভিতরে ওঠানামা করছে। রাজশাহী যেন হামের হটস্পটে পরিণত হয়েছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 149 জন। এর মধ্যে নতুনভাবে ভর্তি হয়েছে 24 জন। এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 51 জন। অন্যদিকে কুষ্টিয়ায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। 24 ঘন্টায় আরো নতুন 17 রোগী ভর্তি হয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। আবাসিক এলাকায় অটোরিকশা ঢুকতে না দেওয়ার জেরে হত্যা করা হয় উত্তরার পল্লবী আবাসিক এলাকায় নিরাপত্তা কর্মী সালাউদ্দিনকে। অটোচালক সাগর শেখকে গ্রেপ্তারের পর এই কথা জানিয়েছে পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়। পিবিআই এর ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়। নিহত সালাউদ্দিন মেরিট সিকিউরিটি সার্ভিস লিমিটেডের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার এই হত্যাকাণ্ড ঘটে। ভিকটিমের স্ত্রী হালিমা বেগমের দেওয়া ইজহারের ভিত্তিতে একটা হত্যা মামলা পল্লবী থানায় রুজু হয়। যেহেতু পুলিশি অভিযান চলতেছে, সেই কারণে আসামি সাগর, যাকে আমরা পরক্ষণে রাতের 2:30-এ আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনার পর থেকেই অজ্ঞাতনামা রিক্সা চালক সে পলাতক ছিল। রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে কিশোর অপরাধীদের হাতে নিহত আসাদুল হত্যায় 4 জনকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকসহ 10-এর বেশি মামলা রয়েছে। নিহত আসাদুলের বিরুদ্ধে মাদকসহ রয়েছে 6টি মামলা। গত 16 এপ্রিল বন্ধুর মাধ্যমে ডেকে নিয়ে আসাদুলকে কুপিয়ে হত্যা করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হই এবং তাদের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ঘটনার আলামত হিসেবে একটি মোটরসাইকেল এবং একটি সুইচ গিয়ার চাকু আমরা আলামত হিসেবে জব্দ করি। তার বন্ধু মাধ্যমে ডেকে পাঠানোর পরে তার বন্ধুর সঙ্গে একসঙ্গে এখানে আসার পরে অতর্কিত হামলার শিকার হয়
এবং বেশ কয়েকটি ছুরিকাঘাত তাকে করা হয় এবং ইট দিয়েও তাকে আঘাত করা হয়। দেশের কাগজ শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে রাজধানীতে আয়োজিত হলো ৭ম পেপারটেক এক্সপো ২০২৬। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে এই আয়োজন হয়। মেলায় অংশ নিয়েছে ২৫টি দেশের ৪ শতাধিক প্রতিষ্ঠান। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের কাগজ ও সংশ্লিষ্ট শিল্পের মানচিত্র। সেই উৎকর্ষ আর উদ্ভাবনের বার্তা নিয়ে রাজধানীর আইসিসিবিতে শেষ হয়েছে ৭ম পেপারটেক এক্সপো ২০২৬। গত বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে ৩ দিনের এই আন্তর্জাতিক প্রদর্শনীর। মেলা মানেই শুধু পণ্য প্রদর্শন নয়, এটি এখন বিশ্ববাজারের সাথে দেশীয় উদ্যোক্তাদের সেতুবন্ধন। মুখরিত এই প্রাঙ্গণে দেখা মিলছে অত্যাধুনিক পাল্প, টিস্যু ও প্যাকেজিং প্রযুক্তির। とてもいい展示会だと思います。でこれからのビジネスチャンスには大きな展示会ということで参加させてもらってますので。Yeah, very satisfying this expo. And he felt how big Bangladesh market is, and he expect the future. বাংলাদেশে প্রতি বছর এই মেলার মাধ্যমে বাংলাদেশের জনগণ বাংলাদেশের পেপার মিলের অবস্থানগুলো খুব ভালো মতো জানতে পারছে। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার উইল বিকাম with our new technology and new product. প্রদর্শনীর মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস পিএলসি। বিশাল পরিসরের টিস্যু, টয়লেট্রিজ ও হাইজিন পণ্য সহ বৈচিত্র্যময় সব উদ্ভাবন। প্রত্যাশার চেয়ে বেশি রেসপন্স পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজকরা। যারা টেকনোলজি নিয়ে কাজ করে, মেশিন নিয়ে, কেমিক্যাল নিয়ে, স্পেয়ার পার্টস নিয়ে, তাদের এই কাজগুলোকে তারা এই টেকনোলজি শেয়ারিংয়ের জন্য একটা প্ল্যাটফর্ম হিসাবে এটা কাজ করে। এটা সাপ্লায়ার, বায়ার এবং ট্রেডার এদের একটা B2B, B2C হিসাবে কাজ করে। কাগজ শিল্পের ভবিষ্যৎ এবং বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় এমন আয়োজন সহায়ক হবে বলেই প্রত্যাশা সবার। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান উত্তেজনা নিরসনে আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে ফের বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। এক ইরানি সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য দিয়েছে CNN। এরই মধ্যে পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসলামাবাদ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বুধবারের মধ্যে কোনো সমঝোতা চুক্তি না হলে ইরানে আবারও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালীও খোলা থাকবে না বলে পাল্টা হুমকি দিয়েছে তেহরান। ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলের প্রথম দিনে ছিল বেশ কিছু চমক। মোহামেডান ছেড়ে মাহমুদুল্লাহ রিয়াদ যোগ দিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। মিরপুরে সিসিডিএম কার্যালয়ে বেলা 11টা থেকে শুরু হয় দলবদল। নবাগত দল ঢাকা লেপার্ডসে নাম লিখিয়েছেন কোয়াপ সভাপতি মোহাম্মদ মিঠুন ও অভিজ্ঞ মুমিনুল হক। মোহামেডান স্পোর্টিং ক্লাব দলে ভিড়িয়েছে পারভেজ ইবন ও এনামুল হক বিজয়কে। মিঠুন বলেন, ক্রিকেটাররা মাঠে ফিরতে মুখিয়ে আছেন। এদিকে তরুণ ক্রিকেটারদের প্রতিভা নিয়ে আশাবাদী মাহমুদুল্লাহ রিয়াদ। অনেক বড় একটা সংখ্যা ছিল এই বছর খেলাটা না হওয়ার, বাট এখন আমরা এতটুকু আশ্বস্ত হতে পারছি যে খেলাটা মাঠে গড়াবে। ডেটও হয়ে গেছে, ফিক্সারও হয়ে গেছে যতটুকু জানি। সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে অনেক ভালো লাগে। এটা খুবই স্বস্তিকর সব ক্রিকেটারদের জন্য যে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াচ্ছে ইনশাআল্লাহ, কারণ উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর দিস অপরচুনিটি। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।